স্বাগত। দেখছেন কোন পথে বাংলাদেশ এবং আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আজকে আমরা জানি যে বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, যেটা আমি প্রায়শই সচরাচর বলি। সেই ক্রান্তিকালের অনেকগুলি কারণও রয়েছে, তার মধ্যে আবার ভারত পাকিস্তানের যুদ্ধের দামামা, সেই সঙ্গে বাংলাদেশের করিডোর নিয়ে যেই সংকট দেখা দিয়েছে এবং জনমনে সন্দেহ ক্রমাগত তীব্রতর হচ্ছে, সেই প্রেক্ষিতে বাংলাদেশের যে রাজনৈতিক যে একটা অনিশ্চয়তা, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যে সংশয়ে মানুষের ভিতরে ক্রমাগত দানা বাঁধছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। কারণটি হচ্ছে রাজনীতির মাধ্যমে যে সমাধান আসে তা অন্য কোনো কিছুতেই সেরকম সমাধান আসে না, এবং রাজনৈতিক সমাধানের জন্য সবার আগে দরকার রাজনৈতিক দলগুলোকে সংগঠিত হওয়া। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো প্রাচীন রাজনৈতিক দল, সবচেয়ে অভিজ্ঞ রাজনৈতিক দল, সবচেয়ে অভিজ্ঞ এই কারণে যে তারা যে পরিমাণ বাধা বিঘ্ন অতিক্রম করে প্রায় বলা যেতে পারে যে প্রায় 100 বর্ষের কাছাকাছি তারা পৌঁছে গেছে। তাদের অভিজ্ঞতার ভান্ডার অপরিসীম। ফলে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের অস্তিত্ব এবং তাদের যেই রাজনৈতিক কর্মসূচি কর্মকাণ্ডগুলি বাংলাদেশকে বাঁচানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে কিন্তু এই এত বৃহৎ একটি রাজনৈতিক দল, এখানে অনেক রকম দলাদলি রয়েছে, অনেক রকম কোন্দল আছে, কিন্তু এই সংকটকালীন সময়ে সেই কোন্দল থেকে কিভাবে বেরিয়ে এসে দলকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান পরিস্থিতিতে দেশের স্বার্থে কাজ করা যায়, সেটি যেন সবাই সবার আগে অগ্রাধিকার দেয়, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আমার সঙ্গে যারা অতিথি হিসেবে রয়েছেন তাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিতে চাই। আমার সঙ্গে রয়েছেন, আমি দেখতে পাচ্ছি যে লিসা কালাম, তিনি শিশু শিল্পী ছিলেন। তার একটি সবচেয়ে বড় পরিচয়, তিনি একদম শিশুকালে যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, এই গানটি গেয়ে ছোটবেলায় তিনি বিখ্যাত হয়েছিলেন। সেই লিসা কালাম, যিনি তার শৈশব বলা যেতে পারে এমন সময় সেই গানটি গেয়েছিলেন যখন তার শৈশব ভুলণ্ঠিত হয়ে গিয়েছিল এই গানের জন্য। আজকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ভাই, আপনারা সবাই তাকে চেনেন। তাজুল ইমাম ভাইকে আমি স্বাগত জানাচ্ছি। এবং আমার সঙ্গে রয়েছেন প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী। আপনাদের তিনজনকেই স্বাগত জানাই। এবং আমি আজকে যুক্ত করব আমার সঙ্গে যারা বাংলাদেশে এখন এই মুহূর্তে মাঠ পর্যায়ে আওয়ামী লীগকে সংগঠিত করছে, বিভিন্নভাবে মিছিল মিটিং করছেন, নানানভাবে তৎপরতা চালাচ্ছেন কিভাবে করে আবার রাজপথ কাঁপানো যায় এবং দেশ রক্ষায় এগিয়ে আসা যায়, সেই প্রচেষ্টা যে যারা করছেন তাদের একজন কর্মী আমি বলবো না, শেখ হাসিনা বলেছেন যারা এখন এগিয়ে আসবে তারাই নেতা, আলাদা করে কোনো নেতার প্রয়োজন নেই। আমি বলবো তিনি একজন সেরকম নেতা। তারা কি ধরনের চ্যালেঞ্জ, কি ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলা করে অগ্রসর হচ্ছেন, সেই বিষয়গুলি আমি তার সঙ্গে জানাবো। সঙ্গত কারণেই, তার নিরাপত্তার স্বার্থেই আমি তার নাম পরিচয় প্রকাশ করব না এবং তাকে দেখাবও না। তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তিনি আমাদের কথাও শুনতে পাচ্ছেন। আমি একটু পরে তাকে যুক্ত করব, তার কথাও আমরা শুনবো। প্রথমে আমি যেতে চাই লিসা কালাম, আপনার যে পরিচয়টি দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন আমার শিরোনামটি হচ্ছে আওয়ামী লীগের গৃহদাহ, তৃণমূল বনাম সুবিধাভোগী। আপনি অনেকদিন ধরে আমি লক্ষ্য করছি যে যারা সুবিধাভোগী দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে খুব কলম চালাচ্ছেন, খুব সোচ্চার হয়েছেন। এই পরিস্থিতিতে এটা কতখানি সঙ্গত, কেন করছেন, সেই বিষয়টি যদি আপনি বলতেন। ধন্যবাদ সুলতান আপা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সাথে যারা শ্রদ্ধেয় আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনি আজকে যে বিষয়টি আপনি এখানে বলেছেন আওয়ামী লীগের গৃহদাহ, আমার এই ব্যাপারটাতে একটু আপত্তি আছে। কারণ আওয়ামী লীগের ভেতরে আসলে গৃহদাহ বলতে কিছু নাই আমার যেটা মনে হয়। আমি যেহেতু আজকে 90 সাল থেকে আওয়ামী লীগের সাথে অতপ্রতভাবে জড়িত, যে একটা গানের মাধ্যমে যেটা বললেন, তারপরে 2005 সালে আমি সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত হয়ে যাই। আমি আওয়ামী লীগের 90-এর যে গণ অভ্যুত্থান ছিল, আমাদের এরশাদ বিরোধী গণ অভ্যুত্থান দেখেছি, সেখানে কাজ করেছি। 95 জনতার মঞ্চে আমি জননেত্রী শেখ হাসিনার সাথে কাজ করেছি, আমি 111-এ কাজ করেছি।
আমি যতটুকু মনে করি যে এই যে আওয়ামী লীগের মধ্যে যে গৃহদাহ, আওয়ামী লীগের মধ্যে কারোর সাথে কারো কোনো মানে কোনো বিরোধ নাই আমি যতটুকু জানি, কারণ আমরা এতটাই ঐক্যবদ্ধ, এতটাই সংগঠিত। অনেকে মনে করেছেন যে 5 তারিখের পরে হয়তোবা আমাদের ভেতরে অনেক ঝামেলা আছে বা আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি বা দলটার ভেতরে কোনো শৃঙ্খলা নাই। এই কথাটা আমি একদম ঘোর বিরোধী, কারণ 5 তারিখের পরে বাংলাদেশ আওয়ামী লীগ আরো বেশি সংগঠিত। কিন্তু যদি আপনি যদি একটা, আমি যে অবজেকশনগুলো দিই, আমি যেটা লিখি বা আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো হলো সেই সব হাইব্রিডদের বিরুদ্ধে, সেই সব সুবিধাভোগীদের বিরুদ্ধে, যারা এই যে চামচামি বলেন, দালালি বলেন, যারা আপনার আওয়ামী লীগে দেখেন 75-এ বঙ্গবন্ধু হত্যার পরে যে 21টা বছর আমরা ক্ষমতার বাইরে ছিলাম, তখন কিন্তু যারা 21টা বছর আওয়ামী লীগকে ধরে রেখেছে তারাই কিন্তু আওয়ামী লীগের সত্যিকারের কর্মী। এরপরে যখন আপনি যদি 2008-এর যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের পরে যে আওয়ামী লীগ সরকার গঠন করলো, এবং যখনই একটা দল বা একটা গোষ্ঠী বা একটা সিন্ডিকেট তারা বুঝলো যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের পথে এগিয়ে যাচ্ছে, তখন ঝাঁকে ঝাঁকে হাইব্রিডরা আমাদের ছত্রছায়ায় চলে আসলো। এটা কিন্তু শুধু আপনি বলবেন যে আমাদের সাংস্কৃতিক কর্মী, তা কিন্তু না, প্রতিটা সেক্টরে কিন্তু এই যে হাইব্রিডরা, সুবিধাভোগীরা, এরা কিন্তু এসে দলের একটা দুর্নাম করলো। আমি তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছি 5 তারিখের পর থেকে, কারণ 5 তারিখে আমরা যারা 71-এর 25শে মার্চে কালো রাত্রি দেখিনি, আমরা কিন্তু 5 তারিখে সুলতান আপা 25শে মার্চে কালো রাত্রি দেখে ফেলেছি। এবং এই যে 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগকে যে নিধন করা হচ্ছে, আমার শত শত হাজার হাজার নেতাকর্মী, বিশেষ করে তৃণমূলী নেতাকর্মীর উপরে যে অত্যাচার হচ্ছে, এরপরে আসলে এই কথাগুলো না বলে যে আমাদের, আপনি বলেন এই যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে, আপনি একটু তো স্বীকার করবেন যে কিছু তো মানুষ তাদের ছায়ায় গিয়েছিল। কেন গিয়েছিল? আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝি যে তারা হয়তো বা 15-16 বছরে কিছু বৈষম্য দেখেছে, দেখে কিন্তু কিছু সংখ্যক যারা পরে প্রতারিত হয়েছে, যারা এই যে বোকার মতো তাদের ফাঁদে পা দিয়েছে, তারা গিয়েছে। এই যে বলেন সুবিধাভোগীরা, আমি যদি একজন, প্রথমত রাজনীতি আগে আমি একজন সংস্কৃতি কর্মী হিসেবেই বলি, আপনি 5 তারিখে দেখেছেন যে বৃষ্টিতে ভেজে তারা চিৎকার করে কাউকে বলতে শুনেছেন যে আমরা, আমাদের দেশ, আমরা সংস্কার চাই, আমরা মানে নেত্রী চলে গেছেন, তারা এখন স্বাধীন হয়ে গেছেন, তাদের 16 বছর তাদের বাক স্বাধীনতা ছিল না, কথা বলতে পারে নাই। এই যে কতগুলো কথা, এই যে আপনার একদিনের মধ্যে যে আমি বলি ওদেরকে পোল্টিবাজ, এই যে লাল বদর হয়ে গেল, এরা প্রত্যেকজন গত 16 বছরে আওয়ামী লীগকে লুটে পুটে তারা হালুয়া রুটি খেয়েছে। আমার ওদের বিরুদ্ধে আমি সোচ্চার হয়েছি 5 তারিখের পর থেকে। আপনার যখন একটা, এই যে আমরা বলি যে নায়িকা গায়িকা, গত 15টা বছর আপনি সচিবালয়ে যান, আপনি কোনো ন্যাশনাল প্রোগ্রামে যান, আপনি জাতীয় পুরস্কারে যান, আপনি বিটিভিতে যান, বেতারে যান, আপনি যেখানে যান না কেন, একটা মন্ত্রণালয়ে যান, সরি টু সে, যেখানে যান আপনি দেখবেন নায়িকা গায়িকার একটা সিন্ডিকেট। সব জায়গাতেই সিন্ডিকেট আছে, আমরা বুঝতে পেরেছি। আপনার কথা খুব স্পষ্ট। তাজুল ইমাম ভাই, আপনি যদি একটু বলতেন যে এই যে অভিযোগটি অনেক দিন ধরে, এমনকি আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময়তেই এ কথা অভিযোগগুলি ছিল যে হাইব্রিডরা সব জায়গায় গুরুত্ব পাচ্ছে, কিন্তু আওয়ামী লীগের যারা লিসা কালামের ভাষা, যারা অরিজিনালি আওয়ামী লীগ করে, তাদের সেই কথাগুলো তো আমলে নেওয়া হয়নি। এখনো কি সেই তাদের দাপট আছে কিনা? আচ্ছা, আমি আমার অবজারভেশনটা বলছি। হ্যাঁ, আমি আসলে অন্য আরেক পরিপ্রেক্ষিতে কিছু নোট করছিলাম এখানে, যে কতগুলো বাস্তবতা মেনে নিতে হবে। হ্যাঁ, আওয়ামী লীগ একটা ভয়ঙ্কর রকমের টারময়েলের ভেতর দিয়ে যাচ্ছে, ধাক্কা খেয়েছে, এবং এর জন্য কি কি কারণে এটা ঘটেছে সেটা দলের, আমি যেন সবাইকে দেখতে পাই, প্লিজ স্ক্রিনটা ওভাবে করেন যেন সবাইকে দেখতে পাই। হ্যাঁ,
কি কি কারণে দলের এই দুর্দশায় পড়তে হয়েছে, কেন এই চক্রান্ত আগে বোঝা যায়নি, ক্ষমতাসীন থাকা অবস্থাতে কেন এ ফেল করেছে, ইন্টেলিজেন্স ফেল করেছে, কেন সময় মতো এর প্রতিকার বা প্রতিবিধান করা হয়নি, এগুলো নিয়ে দলের ভেতরে নিজেদের মধ্যে আত্মশুদ্ধি বা সমালোচনা হওয়া উচিত। তবে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে এই যে ম্যাটিকুলাস প্ল্যান ছিল সরকারকে পতন ঘটানো এবং আওয়ামী লীগকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার যে প্ল্যান, এটা কিন্তু অনগোয়িং, এটা চলছে। এটা থেকে বাঁচতে হবে এই মুহূর্তে, এটা থেকে সংঘবদ্ধভাবে আত্মরক্ষা করতে হবে প্রথমে, এবং তারপরে প্রতিরোধ করতে হবে, এবং তারপরে এটাকে অতিক্রম করে আবার পুনরায় ক্ষমতার পুনরুদ্ধার করতে হবে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ করতে হবে। এখন তুমি যেটা প্রশ্ন করেছো সুলতানা, যে আওয়ামী লীগের নেতৃত্ব আগের মতো ছিল কিনা, হাইব্রিডরা ঢুকেছে, আমি ওদেরকে বলি ঘুণ পোকা। হ্যাঁ, ঘুণ পোকা কিন্তু যে কোনো প্রাসাদে, বাড়িতে, ঘরে, ফার্নিচারে লাগতে পারে। হ্যাঁ, ঘুণ পোকার কাজই হচ্ছে বাইরের স্ট্রাকচারটাকে ঠিক মতো রেখে ভেতর থেকে খেয়ে ফেলা, যেটা আওয়ামী লীগের মতো একটা প্রচন্ড ক্ষমতাশালী জনপ্রিয় দলের ভেতরে ঢুকে এই ঘুণ পোকারা এই কাজ করেছে। তারা আমাদের মহান ত্যাগী নেতা নয়, তারা কারোর জন্যই মঙ্গলজনক নয়, কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয়। হ্যাঁ, তো এখন ক্রমাগত আমার কান পচে গেছে শুনতে শুনতে, ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট সরকার সবকিছু নিয়ে গেছে, সব পাচার করেছে। গত সপ্তাহে এখানে মুক্তিযোদ্ধাদের একটি সম্মেলন মতো হয়েছিল। হ্যাঁ, সেইখানে আমি গত 16 বছরের আওয়ামী সরকারের সময়ে যতগুলো উন্নয়ন হয়েছে সেই লিস্টটা আমি পড়ে শুনিয়েছি। রবি ভাই, আপনি সেখানে ছিলেন, রাইট? পড়তে 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 আমি ভেবেছি 3 মিনিট লাগবে, 7 মিনিট লেগেছে আমার শুধু নাম ধরে লিস্ট পড়তে। আমার কথা হলো যে এত অ্যাচিভমেন্ট হওয়ার পরে জনপ্রিয়তাও থাকার কথা ছিল, মানুষ দুবেলা খেতে পারছিল, আমাদের মেয়েরা কাজ করছিল, দেশের বস্ত্র শিল্প গোটা পৃথিবীতে উন্নত হচ্ছিল। এই সব কিছু ধসে চুরমার হয়ে পড়ে গেল এক ধাক্কায়। কি কারণে? অনেক বড় রকমের চক্রান্ত হয়েছিল। এই তো, এটাই বুঝতে হবে এবং মানতে হবে। প্রথম কথা মানতে হবে যে একটা চক্রান্ত হয়েছে, তারপরে কারা চক্রান্তকারী সেটা ডিটেক্ট করতে হবে। দলের ভেতরে ছিল কিনা? হ্যাঁ, ছিল। এইবারে কি করে ঘুরে দাঁড়াতে হবে? আমার এখানে একটা নোট আমি লিখেছি যে অনেক বেশি এখন যে ধাক্কাটা এসছে যে চক্রান্তকারীদের, তাদের থেকে কয়েক শতগুণ বেশি শক্তি নিয়ে পাকিস্তানি মিলিটারি এবং পাকিস্তানি মিলিটারি সরকার ইয়ে হচ্ছে, ফিডব্যাক হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। খুব ফিডব্যাক হচ্ছে কোথায় যেন। আচ্ছা, তো 71-এর যে আঘাত সেটা তো অনেক বড় ছিল, তো সেটাকে অতিক্রম করেছে আওয়ামী লীগ। তারপর একটা দেশ স্বাধীন করে ফেলেছে, স্বাধীনতা অর্জন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে সবকিছু হয়েছে। আজকে এই কোন রকম জনসমর্থন ছাড়া একজন তথাকথিত শান্তির দূত বাংলাদেশে পাশ্চাত্য শক্তির সাপোর্ট নিয়ে গিয়ে বাংলাদেশে চক্রান্ত করে ক্ষমতা দখল করে উনি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা প্ল্যান বা ইয়ে চলতেছে এখন আমি দেখতে পাচ্ছি। পথে ঘাটে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য
এই তথাকথিত নাগরিক পার্টি ও জামাতপন্থীরা মিছিল করছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এগুলো, আমরা তো প্রতিদিনের খবর রাখি। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে না। কি করে ঘুরে দাঁড়াবে? আওয়ামী লীগের যারা পরীক্ষিত নেতৃত্ব ছিলেন, যারা দেশের এবং দলের মঙ্গলের জন্য কাজ করেছেন, অর্গানাইজ করেছেন, জনগণের কাছাকাছি গিয়েছেন, সাধারণ জনগণের সাথে যাদের কানেকশন ছিল ডিরেক্টলি, তারা এখন এগিয়ে আসতে হবে। কারণ দেশে যারা বয়োবৃদ্ধ নেতৃবৃন্দ, তাদেরকে তো জেলখানায় ঢুকিয়ে রেখেছে, বিনা চিকিৎসায় মেরে ফেলার চেষ্টা করছে। এদের সবারই বয়স হয়েছে, এদের শরীর ভেঙে গেছে, স্বাস্থ্য ভেঙে গেছে। মাঠ পর্যায়ে যারা নেতৃত্ব ছিল, দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ের নেতৃত্ব, এদেরকেও জেলবন্দি করা হয়েছে, নইলে বাড়ি থেকে পালিয়ে গেছে। আমি তো শুনেছি গোপালগঞ্জ এলাকাতে পুরুষ শূন্য হয়ে গেছে গ্রামগুলো, মামলার ভয়ে। এরা মামলার পরে মামলা দিচ্ছে। এগুলো হচ্ছে সব মেটিকুলাস প্ল্যানের অংশ। আমরা এটা হুট করে হচ্ছে না, এটা খাতার মধ্যে ওদের যে ব্ল্যাক বুক আছে, ওটার মধ্যে 1, 2, 3 করে লেখা আছে যে কোনটা পরে কোনটা করবে। এই যে মুক্তিযুদ্ধের সব স্মারক, ভাস্কর্য, স্মৃতি, জাদুঘর, নথিপত্র সব পুড়িয়ে দেওয়া, ভেঙে ফেলা, এই দিনগুলোকে, জাতীয় দিবসগুলোকে অস্বীকার করা, অবহেলা করা, জাতীয় সঙ্গীত বদলে ফেলা, বা জাতীয় সঙ্গীত নিয়ে কটূক্তি করলে আর কারো কোনো শাস্তি হবে না, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করলে কাউকে কোনো মামলা করা যাবে না। এগুলো তো আইন পাশ হচ্ছে একটার পরে একটা। এই আসিফ নজরুল সাহেব যে আইন পড়ে শোনালেন আমাদেরকে, যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বিরূপ মন্তব্য করলে যে শাস্তি বিধান ছিল সেটা উঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ, অথচ যে কোনো জায়গায় ইসলামের নামে ধর্মকে অবমাননা করার অজুহাত দিয়ে মানুষের বাড়ি ঘর সম্পত্তি লুট তারা চুরিয়ে দেওয়া হচ্ছে, সেটা কোনো আইনে বন্ধ করা যাচ্ছে না। যে কেউ বললেই হলো, ঠিক পাকিস্তানের মতো। আরো একটা অবাক ব্যাপার, নবী ভাই, সিদ্দিক ভাই এখানে আছেন, সালাম রইল আপনাদের জন্য। সিদ্দিক ভাইকে স্বাগত জানাতে পারিনি, সিদ্দিক ভাই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট। জি, আমি একটা সেকেন্ড এই লাইনটা বলে শেষ করব। জি জি। পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ লেগেছে, ভারতে জঙ্গি হামলা হয়েছে, ভারত তার জবাব দিয়েছে। হ্যাঁ, দুই দেশের মধ্যে যুদ্ধ আগেও হয়েছে, এখনো হচ্ছে, আগামীতেও হবে। বাংলাদেশের নির্লজ্জ মিডিয়াগুলো, সংবাদ মাধ্যমগুলো পাকিস্তানের হয়ে প্রোপাগান্ডা করছে। গোলামস্য গোলাম, চাকরেরও চাকরেরা, কোন রকম মেরুদণ্ড নাই। এরা বলে যে আমরা 16 বছর কথা বলতে পারিনি। 16 বছর তো তোমরা যখন তখন সমালোচনা করেছো, টকশো মারিয়ে তোমরা কি বলে টকশোর চেক করে পয়সা উপার্জন করেছো। আর আজকে পাকিস্তানের হয়ে প্রোপাগান্ডা করতে লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া মিডিয়া। যাই হোক, এটাই আমার শেষ কথা ছিল। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট ডক্টর সিদ্দিকুর রহমান, তাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলছি যে আওয়ামী লীগের গৃহদাহ, তৃণমূল বনাম সুবিধাভোগী, এই বিষয়টি নিয়ে। এবং আমার সঙ্গে এখন আমি কথা শুনবো, আমার সঙ্গে যুক্ত হবেন। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, এই মুহূর্তে যারা রাজপথে দাপিয়ে বেড়াচ্ছে এবং আওয়ামী লীগের জন্য কাজ করছে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সঙ্গত কারণে তার নিরাপত্তার স্বার্থে আমি তার নাম পরিচয়টি প্রকাশ করলাম না, এমনকি তার চেহারাটাও দৃশ্যমান করলাম না। আপনি জানেন যে শেখ হাসিনা বলেছেন এখন কোনো নেতা নেই, সবাই যারাই এখন রাজপথে দাঁড়াবে তারাই নেতা, তারাই জনগণের মধ্য থেকে উঠে আসবে নেতা। আমি বলবো সেরকমই একজন নেতা আমাদের সঙ্গে এখন যুক্ত হয়েছেন। আমি জানতে চাই ভাই আপনার কাছে যে আপনারা কি কি কর্মসূচি গ্রহণ করছেন, যতটুকু বলা সম্ভব ওইটুকুই বলেন। কিভাবে ঘুরে দাঁড়াচ্ছেন, আপনাদের সামনে বাধা এবং চ্যালেঞ্জ গুলো কি কি আছে?
জি, আসসালামু আলাইকুম সুলতানা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে দুজন বীর মুক্তিযোদ্ধা আছেন, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে সালাম জানাচ্ছি। আমি নিজেও একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। এখানে উপস্থিত আছেন ডক্টর সিদ্দিকুর রহমান, সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, তাকে আমার সালাম। এবং লিসা আপা, যার গান শুনে আমি স্কুল লাইফে খুব উদ্বুদ্ধ হতাম, সবসময় শুনতাম। আমার বাবা তার গানগুলো চালাইতো, আমি শুনতাম। তো আপা, আসলে 5ই আগস্টের পর থেকে আমি আগস্ট মাসের শেষের দিকে বাড়ি ছেড়ে যাই। তো এখনো পর্যন্ত বাড়ি ছাড়া আছি। সর্বোপরি আমি যে এলাকা সন্তান, আমি নামটা উল্লেখ করতে চাচ্ছি না, ওই এলাকাতে 5ই আগস্টের পরে আমরা মাঠেই ছিলাম। আগস্টের শেষ দিকে আর টিকতে পারি নাই মাঠে, প্রশাসনের কারণে। তো এরপর থেকে আমাদের চলতেছে এরকম ফেরারি জীবন। আমি সহ আমার বন্ধু বান্ধব এবং ভাই ব্রাদার কেউই বাড়ি থাকতে পারতেছে না, সবাই পলাতক। আমরা 5ই আগস্টের পর থেকে টোটালি নেতৃত্ব শূন্য। আমরা কোনো জায়গা থেকে কোনো দিক নির্দেশনা, এমনকি এখন পর্যন্ত আমরা যে কয়টা প্রোগ্রাম হাতে নিছি এবং যে কয়টা প্রোগ্রাম আমরা সফলভাবে করেছি, তার মধ্যে প্রায় 5টা মিছিল আমরা করেছি, আমরা সহ আমাদের ছোট ভাই ব্রাদার। কিন্তু দুঃখের বিষয় হলো, যারা 5ই আগস্ট পর্যন্ত নেতৃস্থানীয় ছিল বা নেতা ছিল যারা, তাদের কাউকে আমরা পাইনি এবং এখন পর্যন্ত তাদের সাথে আমরা কেউই যোগাযোগ করতে পারিনি। তারা নাম্বার চেঞ্জ করে ফেলেছে, এমনকি অনলাইনেও তাদেরকে পাচ্ছি না। যে কারণে যে কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে আমাদের নিজেদেরই। এবং সর্বোপরি আমরা বর্তমানে আমাদের নেতা একমাত্র জননেত্রী শেখ হাসিনা, তার দিক নির্দেশনাতে আমরা চলতেছি। আমরা চেষ্টা করতেছি তার সাথে যোগাযোগ রাখতে। তো আসলে আমরা তো দল থেকে কিছু নেই নাই, দল থেকে কোনো কিছু পাওয়ার কোনো আশাও কখনো করি নাই, নিঃস্বার্থভাবে দিয়ে গেছি। আর সর্বোপরি খুব খারাপ অবস্থাতে আছি আপা। আমরা লাস্ট যে মিছিলটা আমরা করছিলাম, মানে আমাদের ছোট ভাই ব্রাদাররা, তারা ছাত্রলীগ করে না, তারা দলকে ভালোবাসে, নেত্রীকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে। তারা বিএনপি এবং জামাতের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বঙ্গবন্ধু গেরিলা বাহিনী নামে একটা ব্যানার করে তারা একটা মিছিল করে আমাদের এলাকাতে। তো মিছিল করার পরে তারা আর বাড়ি টিকতে পারে নাই, ওই রাত্রেই বাড়ি ছেড়ে চলে আসে। তো তারা সবাই স্কুলে পড়ে, কলেজে পড়ে। তো তাদেরকে তাদের ফান্ডের জন্য, তাদেরকে ফান্ডিং করার জন্য অনেক চেষ্টা করছি, আসলে কোনো জায়গা থেকে কোনো রেসপন্স পাই নাই আপা। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আর কি, কারণ বর্তমানে বলার জায়গা খুব কম। এখানে আমার শ্রদ্ধেয় ব্যক্তিরা আছেন, তারা জানুক যে কি অবস্থার মধ্যে আসলে আমরা আছি। এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আপা, যে যারা 5ই আগস্টের পরে আমাদের বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, ছোট ভাই ব্রাদার যারা অ্যারেস্ট হয়েছেন, তাদেরকে তাদের বেল করানোর জন্য, আদালতের মাধ্যমে বেল করানোর জন্য কোনো উকিল আমরা পাচ্ছি না। আর যদি কোনো উকিল রাজি হয়, সেক্ষেত্রে তারা যে রেট বলে, এটা আসলে তাদের পক্ষে দেওয়া সম্ভব না, কারণ বেশিরভাগই স্টুডেন্ট। অথচ যারা 5ই আগস্ট পর্যন্ত বা 5ই আগস্টের আগ পর্যন্ত যারা দলের নেতৃস্থানীয় পদগুলো আগলে রাখছেন এবং সেই পদের ব্যবহার করে সুবিধা গ্রহণ করছেন, তাদেরকে আসলে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা আসলে এখন নাই এবং সবারই মোবাইল অফ এবং অনলাইনেও তারা ইনঅ্যাক্টিভ। বাট আমরা যারা নিঃস্বার্থভাবে দলের জন্য করে গেছি, বঙ্গবন্ধুকে ভালোবেসে করে গেছি, নেত্রীকে ভালোবেসে করে গেছি, তারা এখনো আমরা অনলাইনে অ্যাক্টিভ আছি। এবং এ কারণে এই অনলাইনে অ্যাক্টিভ কেন, এ কারণেও আমাদের বাড়িতে ডিবি, পুলিশ, যৌথ বাহিনীর রেটও হয়েছে। তো সর্বোপরি আপা, সব দিক থেকে আমরা ভালো নাই, কিন্তু দলের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা করব শেষ পর্যন্ত। এর শেষ কোথায় আমরা দেখব। এবং সর্বোপরি একটা কথাই বলি, যে নেত্রীর শেষ ডাকের অপেক্ষায় আমরা আছি, আমরা প্রস্তুত আছি, নেত্রীর ডাকের অপেক্ষায় আছি।
আমাদের একমাত্র নেতা এখন শেখ হাসিনা, অন্য কোনো নেতার দিকে আমরা চেয়ে নেই এবং তাদের ডাকেও আমরা সাড়া দিব না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি জি, আপনি আপনার কথা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এর মধ্যে আপনি বলছেন যে একটা মানে যেগুলি মানে কি বলবো খুবই গুরুত্বপূর্ণ, একটা বেইল করার মতো উকিল পাচ্ছে না। আমরা জানি আওয়ামী লীগ আইনজীবী পরিষদ, তত রকম পরিষদ আছে, হ্যাঁ, আওয়ামী লীগ, তো কেন পাচ্ছেন না? এক নাম্বার, মানে এটা প্রশ্নটা আপনার কাছে না, এটা আমি প্রশ্নটি রাখবো ডক্টর সিদ্দিকুর রহমানের কাছে, প্রশ্নটি রাখবো আমি ডক্টর নুরুন নবী আপনার কাছে। আরেকটি বিষয় যেটি আমি ভাই আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যয় কিভাবে হচ্ছে? ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কাকে প্রশ্ন করেছেন? যে আমাদের যেই নেতা এই মুহূর্তে তৃণমূলকে নেতৃত্ব দিচ্ছেন, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি আপা বলেন। হ্যাঁ, আমি বলছিলাম যে যারা আহত হয়েছেন, আমি জানি অনেককে পেটানো হয়েছে, নানান ভাবে আক্রান্ত হয়েছে, আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে, তাদের চিকিৎসার ব্যয় কেমন করে বহন করা হচ্ছে বা কিভাবে তারা এটি সামাল দিচ্ছে, আপনার জানা আছে কিনা? আপা, যারা আহত হয়েছেন, যারা অ্যারেস্ট হচ্ছে, আসলে এখানে বলতে গেলে একটু বিস্তারিত বলতে হবে। যারা অ্যারেস্ট হচ্ছে তাদেরকে কোনো মামলা ছাড়া, কোনো ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করে সর্বপ্রথম থানাতে নিয়ে যাচ্ছে। থানাতে নিয়ে যাওয়ার পরে তাদেরকে প্রচুর পরিমাণে তাদের উপরে নির্যাতন এবং অত্যাচার করা হচ্ছে। তো তাদের এই যারা আহত হচ্ছে, মানে বেশি যারা ইনঅ্যাক্টিভ হয়ে পড়তেছে, তাদেরকে হাসপাতালে নিচ্ছেন এবং সেই ব্যয়ও পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে। এবং আমরা যারা আছি, আমরা বিভিন্নভাবে এটা ম্যানেজ করতেছি আমাদের নিজস্ব অর্থায়নে। আমরা কোনো নেতার সাথে যোগাযোগ করতে পারতেছি না যে তার কাছে বলবো বা তার কাছ থেকে এনে আমরা সেটা দিব, সেটা কিন্তু হচ্ছে না। এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে তাদের পিছনে ব্যয় করতে হচ্ছে, অথবা পারিবারিক ভাবে হচ্ছে। জি, বুঝছি। জি, ডক্টর সিদ্দিকুর রহমান, মাত্র দুদিন আগে আপনার সঙ্গে একটি অনুষ্ঠান আপনি করেছিলাম, আপনারা বলছিলেন যে আপনারা যতখানি সম্ভব সহযোগিতা করছেন। তো আসলে আপনি শুনলেন তার বক্তব্য, এখন আপনার মন্তব্য জানতে চাই। ডক্টর সিদ্দিকুর রহমান। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সাথে সাথে আমাদের দুই বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, তাদেরকে আমি সালাম জানাচ্ছি। আর একজন রয়েছেন, আমি নাম শুনেছি, তার সাথে খুব আর পরিচিত না। আপনার অগণিত শ্রোতা যারা এখন শুনছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানিয়ে আপনার প্রশ্ন এবং যে বক্তা যে বলে গেল তার কথার কতগুলো উত্তর আমি দিতে চেষ্টা করবো। প্রথমে আমি বলবো আওয়ামী লীগে না, আওয়ামী লীগ কিন্তু দুটা শব্দ, আমার কারেক্ট, মানে আপনাকে ইয়ে করার জন্য না, আওয়ামী লীগ একটা শব্দ না, দুটা শব্দ। এবং যে নামকরণ দিয়েছেন সত্যিকার একেবারে চমৎকার। বর্তমান অবস্থাতে বাংলাদেশের জনগণ আজকে যে একটা বিভৎস অবস্থার ভেতরে যাচ্ছে, সেই সময় আপনার এই যে নাম মেইন হেডিং যেটা দিয়েছেন, একেবারে চমৎকার একটা হেডিং দিয়েছেন আপনি। তো আমি আমার ওই ভাইটির কথা শুনলাম, সত্যিকার অর্থেই আমি গতদিনও বলেছি, বর্তমানে আমাদের নেতা একজন, 5ই আগস্টের পর এ পর্যন্ত আমাদের নেতা একজন। আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই সবার জন্য, আমার ইনক্লুডিং মাইসেলফ। ওই যে ওখানে বললে, ওই ছেলে বলে যে আমরা পলায় আছি, না পলায় না, তোমরা পলায় আসো না, তোমরা আত্মগোপন করে আসো। কেউ পলায় যায়নি, আওয়ামী লীগের নেতারা পলায় যায় না। আমি এটা এই জন্যই বলছি যে যে অপমানটা দেওয়া হয়, মাননীয় প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন। আমি 6ই আগস্টে টিভিতে আমি এক টক শোতে বলছি, না সে পালিয়ে যায়নি, আমার সাথে 3 জন ছিল, আমি যুক্তি দিয়ে তাদের যুক্তি খণ্ডন করে বলেছি সে পালিয়ে যায় নাই। তো আমি এখনো বলছি আওয়ামী লীগের নেতা বাংলাদেশে সবাই অবস্থান করছে। আমি উদাহরণ হিসেবে বলতে চাই, এ পর্যন্ত 31 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী তারা জেলে, 50 থেকে 60 জন এমপি জেলে, 40 থেকে 50 জন নেতা, যে ভাইটি বললে তার মতো, তাদের অনেকের মতো ইউনিয়ন লেভেলের চেয়ারম্যান, ইউনিয়ন লেভেলের সভাপতি,
সবাই এখন জেলে, তারা কিন্তু জেলে আছে। কারা বাইরে গেছে? কয়েকজন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক তাকে বের করে দেওয়া হয়েছে। এটা বলা, অনেক সময় বলা হয় গান পয়েন্টে তাকে পাঠানো হয়েছে। আদার দ্যান দ্যাট যে কয়েকজন গেছে তাদের সংখ্যা কিন্তু খুব একটা বড় না। 17 কোটি মানুষের দেশ, যার ভেতর 4 কোটি মানুষ আওয়ামী লীগ করে, তাদের যদি পার্সেন্টেজ, যদি স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন আমি করি, ভেরি সিগনিফিকেন্ট নাম্বার অফ লিডার্স আর আউটসাইড বাংলাদেশ। অতএব বাংলাদেশের কোনো নেতাই পালিয়ে যায় নাই, যারা আছে সবাই আত্মগোপনে আছেন। আমি এই কথাটা ক্লিয়ার করতে চাই প্রথম। দ্বিতীয়ত, যোগাযোগের কথা যে ভাইটি বললেন, হ্যাঁ সবাই কিন্তু তাদের ফোন বন্ধ করে রাখে নাই। যেহেতু যে কজনের সাথে আলাপ আলোচনা করে দুর্ভাগ্যবশত হয়তো এটা হতে পারে করে নাই, কিন্তু বাহিরেও যারা আছে তারা অনেকেই দেশের নেতা কর্মীদের সাথে তারা যোগাযোগ রক্ষা করে চলেছেন। এই প্ল্যাটফর্মগুলিতে তারা কথা বলছেন। আমি তাদের নাম বলবো না, নাম বললে বা তাদের ফেভার করা হবে। অনেক নেতাই, সেন্ট্রাল নেতারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তবে আমি কিছুক্ষণ আগেও আমাদের ভাইয়ের বক্তব্যটা শুনলাম। আমাদের কর্মকাণ্ড বা আমাদের ষড়যন্ত্র করা হয়েছে, মেটিকুলাস ডিজাইন, এই শব্দটা আমি ক্রেডিট নিতে চাই না। ফার্স্ট আই পিকড আপ দ্যাট ওয়ার্ড যখন ডক্টর ইউনুসের সেমিনারে সে বলছেন, ওখান থেকে সে আসার পথে সে যখন তার হোটেলে আসে, আমরা তাকে অ্যাটাক করছি হোটেলে। হোয়াট ডু মিন বাই মেটিকুলাসলি ডিজাইন? দ্যাট মিনস ইউ আর দি কিলার। জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড হয়েছে, দ্যাট মিনস ইউ আর দি কিলার, ইউ আর দি মাস্টার মাইন্ড হেড। এটা কিন্তু আমরা প্রথমে প্রতিবাদ করেছি। সেই তো মেটিকুলাস ডিজাইন তো হবেই ভাই। আমরা যখন সরকারে থাকি, সরকার বিরুদ্ধে আমি এটা ষড়যন্ত্র বললাম, বিরোধী যারা থাকে তারা তো চেষ্টা করবেই আমাদের সরানোর জন্য। সে সমস্ত কাজগুলো আমরা যারা সরকারে ছিলাম আমরা সেটা ঠিক মতে হ্যান্ডেল করতে পারি না। সেটা আমাদের ব্যর্থতা, সেটা আমাদের স্বীকার করে নিতেই হবে। 16 বছরের একটা দেশ আমরা পরিচালনা করেছি, 75 বছরের একটা দল আমরা, সেখানে 36 দিনের আন্দোলনে, গোটা কতক ছাত্রের আন্দোলনে, যেটা সরকার পরিবর্তন আন্দোলন ছিল না, কোটা আন্দোলন কেন্দ্রকে যে ঘটনা ঘটেছে, এটা সম্পূর্ণ আমাদের ব্যর্থতা। এবং সেই ব্যর্থতার জন্য আজকে আমাদের কারা সেই কষ্টটা করছে, কারা তার প্রায়শ্চিত্ত করতেছে, এই নেতা কর্মীরা, যাদের একজনের কথা আপনি বললেন। তা আমি যেটা বলতে চাই, হতাশ হওয়ার কেন কিছু নাই ভাই, কোনো কিছুই হতাশ হওয়ার। আমরা সবাই বাংলাদেশে আছি, আমরা মুষ্টিমেয় কয়েকজন দেশে বাইরে আছি, সবাই ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে গেছেন। ওই ভাইটির কথা আমি বলতে চাই, নাম যেহেতু বলা হয়নি, নেতা আমাদের একজনই, এবং তিনি সঠিক নেতৃত্ব আগেও দিয়েছেন, এখনই দিচ্ছেন। আপনারা সবাই জানেন রাজনীতিতে আপস অ্যান্ড ডাউনস আছে, সেটাই হয়েছে আমাদের কথা। এখন দেশের যে এটা তার দেশ বলা যায় না, দেশের ডেফিনেশনে একটা দেশের যে কতগুলো কাঠামো থাকে, এলিমেন্ট থাকে, সে প্রত্যেকটা জিনিস এখানে অনুপস্থিত। তেমনটি অবস্থায় এবং দেশটা যে চলছে, এটা কিন্তু আপনি সম্পূর্ণভাবে বলতে পারবেন না যে ডক্টর ইউনূস চালাচ্ছে। এই দেশ কিন্তু আমরাও চালাচ্ছি। তার কারণ দেশের রাষ্ট্রপতি আমাদের সংবিধান অনুযায়ী এবং জননেত্রী শেখ হাসিনার যে সংসদ ছিল, সে সংসদ দ্বারা মনোনীত রাষ্ট্রপতি, সে দেশ চালাচ্ছে। এবং যে ব্যক্তিটি, যার শক্তি দিয়ে দেশটা আজকে পরিচালিত হচ্ছে, সেনাবাহিনী প্রধান, সেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত, অ্যাপয়েন্টেড। তো ইন এ ওয়ে দেশটা কিন্তু আমরাই চালাচ্ছি। কিন্তু এই চালানোর ভেতরে আমাদের যে বিশ্বাসঘাতকতা, যেটা আমাদের নবী হয়তো তাদের বক্তব্য বলেছেন, ওই ভাই বলেছেন যে ষড়যন্ত্র দলের ভেতর থেকে হয়েছে, বা নেত্রীর আশেপাশে যারা ছিল, যাদের উপরে নেত্রী ভরসা করেছিলাম, ট্রাস্ট করেছিলাম, নেতা কর্মীদের চাইতো, দলের চাইতো, তারাই সে কাজটি করেছে। এখন তাদের দোষ দিয়ে তো লাভ হবে না। সর্বোপরি আমাদেরকে সে দোষের ভারটা, আমাদের দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। আমরা সব জানতে পেরেছি কে কি করেছে, আমরা প্রস্তুত হচ্ছি, বিদেশ থেকে আমরা প্রস্তুত হচ্ছি, দেশেও প্রস্তুতি চলছে, ইনশাল্লাহ খুব বেশি দিন লাগবে না। এবং এর সাথে একটু যোগ করি, ভারত এবং পাকিস্তান যে যুদ্ধ হচ্ছে, সেখানে বাংলাদেশের লোকদের এত 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 কথা বলা কি দরকার আছে? কেন? পাকিস্তানকে আমাদের বন্ধু, পাকিস্তান আমাদের ৭১ কি না করেছে এটা আমরা এত তাড়াতাড়ি ভুলে গেছি। তোমরা ২৪-এর কথা বলো, ৭১-এর কথা তোমরা ভুলে যাও। এখানে ২ জন বীর মুক্তিযোদ্ধা আছে, তারা তো সেটা আরো ভালো করে বলবে যে কিভাবে আমরা ৭১-কে মোকাবেলা করেছি। সেই জন্যই বলি
সেই জন্য বলে আপনি যেটা বলছেন জি বুঝতে পারছি। তৃণমূলের নেতা ভাই, আপনি কি কিছু বলবেন এই প্রেক্ষিতে? না আপা, কিছু বলার নেই। সিদ্দিকুর রহমান ভাই যেটা বলছেন তার সাথে আমি একমত, এবং আবারও বলতে চাই জননেত্রী শেখ হাসিনার ডাকের অপেক্ষায় আছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এখানে একটু অ্যাড করতে চাই, গতকাল পরশুদিন জননেত্রী শেখ হাসিনার সাথে আমার কথা হয়েছে। উনি বলেছেন উনি 50টা ডিস্ট্রিক্টে কথা বলেছেন, নেতা কর্মীরা মানুষ যখন আমি এখন সামনাসামনি কথা বলছি, 5ই আগস্টের পর আমি এই মাথা ঘুরিয়ে ফেলছি, অপোজিট হয়ে গেছে মাথাটা। নেত্রী বলছেন এই মাথাটা আমি এখন যেভাবে আছি এই অবস্থায় আসতে হবে, ঘুরিয়ে দাঁড়াতে হবে। সেই অবস্থায় নেত্রী সবাইকে মনের দিক থেকে উনি প্রস্তুত করে ফেলছেন, উনি খুবই আশাবাদী। এবং আমার নেতা, আমি একটা প্রস্তাব দিয়েছিলাম, আপা অমুকরে এক্সপেল করা হয়েছে, তাকে নিলে তো ঢাকার জন্য সুবিধা হবে, গাজীপুরের জন্য সুবিধা হবে। উনি আমাকে বললেন নেতা বানাতে হবে কেন, পদ দিলি নেতা হয়, পদ ছাড়া নেতা কাজ করতে পারতো, আমরা তাদের বলে কাজ করার জন্য। এটা হলো আমাদের যে কথাটা হলো তৃণমূল বনাম সুবিধাভোগীদের কথা ব্যাপারে আমি একটি কথা বলবো না। সুবিধাভোগী আজকের এই অবস্থার সমস্ত কিছু দায়ী এই সুবিধাভোগীরা কোনোদিন আওয়ামী লীগ করেনি, এরা কোনোদিন আওয়ামী লীগ করবে না। তবে আমি একটুকু বলতে চাই যে ভাইটি আজকে কথা বলেছে তাদের উদ্দেশ্যে বলছি, নেত্রী তোমাদের সবার কথা মনে রেখেছে, যাদের বাড়ি ঘর পুড়িয়ে গেছে, যাদের আত্মীয় ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে, এবং যারা জেলে আছে সবার প্রতি উনি সমবেদনা জানিয়েছেন। এবং উনি একটা কথা বলেছেন, আমাদের প্রস্তুত থাকতে হবে, ৭১ আমরা যে কাজটি করিনি এবার আমরা ফিরিয়ে দাঁড়াবো, যখন সে কাজটি আমরা সম্পন্ন করব। আপনাকে ধন্যবাদ আপা। একজন একটি মন্তব্য করেছেন যে ধন্যবাদ সিদ্দিকুর রহমান ভাই। জি, এখানে একজন মন্তব্য করেছেন দেশে অবস্থিত অগণিত অসহায় তৃণমূল কর্মীরা কিভাবে দিন কাটাচ্ছে, এটা বিদেশি নেতারা কিভাবে বুঝবেন? না, এটা আমরা বুঝি। শোনেন, আমি বগুড়া, আমার বাড়ি বগুড়া, এবং খালি আমি বগুড়া না, এই যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমি বলতে চাই না যে আমি কি করছি। সব জায়গায় যতটুকু পারছি আমরা সাহায্য করছি। এখানে নবী ভাই আছে, এখানে তাজুল ভাই আছে, যার অবস্থান থেকে আমরা কিন্তু, এবং আমার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে, আপনি বিশ্বাস করতে পারেন না তারা কিভাবে সাহায্য করছে। সিলেটে যান, চিটাগাঙ্গে যান, বগুড়া, যে কোনো সব জায়গায় কিন্তু আমরা সহযোগিতা করছি। সবাইকে তো হয়তো পৌঁছানো যাচ্ছে না। আর একটা কথা বলি, গত 16 বছর, সেটা আমি এখন সবার নিজকেও দায়িত্ব নিতে হবে, গত 16 বছর যারা আমরা আওয়ামী লীগ করেছি, আমরা সুবিধা ভোগ করি নাই? আমরা সবাই সুবিধা ভোগ করেছি। আমি যদি চাকরি করি না, আমি যদি একটা এমপি না হয়ে থাকি, আমার ভাই, আমার চাচা, আমার ভাস্তা এর চাকরি পাইছে না, পুলিশের চাকরি, এর বিমানের চাকরি পাইছে না, এর স্কুলের মাস্টার হয়েছে না। প্রত্যেকটা লোক রাস্তাঘাট সবকিছু সুবিধা ভোগ আমরা সবাই করেছি। এবং এই 16 বছর আমরা যারা কথা বলছি, কষ্ট তো করতে হবে, এর জন্য সবাই আমরা দেই। যারা করতেছে প্রান্তিক, তাদের আমি বলি তাদেরকে আমি সেলুট জানাই। এই জন্য আমরা যারা সুবিধাভোগী, আমরা মাথা ঘুরিয়ে ফেলছি, আমরা সম্পূর্ণ সরে গেছি। কিন্তু তারা সুবিধাও পাইছে, কিন্তু তারা এখন মাথায় আছে, এবং তাদের সহযোগিতায় এবং তাদের দ্বারাই তারা সুসংগঠিত হচ্ছে নেত্রী নির্দেশে, এবং আমরা ঘুরে দাঁড়াবো। কষ্ট হচ্ছে, অনেক সময় রাজনীতির কষ্ট হয়। বঙ্গবন্ধু সারা ইতিহাস যদি পড়েন তার কত কষ্ট করেছে, সে পাকিস্তানে গেছে, একটি পয়সা তার পকেটে ছিল না। এভাবে রাজনীতি করতে হয়। অতএব রাজনীতিতে কষ্ট করতে হবে, এক সময় সুবিধা হবে, আর এক সময় অসুবিধা হবে। আমি যারা প্রান্তিক নেতৃবৃন্দ যারা আছে, যারা আজকে তোমরা বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলছো, আমি নেত্রীর পক্ষ থেকে, আমাদের প্রবাসীদের পক্ষ থেকে বলছি, আমরা কিন্তু চেষ্টা করছি আমাদের সাধ্য মতে। আমরা কিন্তু, আমি বলবো না যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, এটা একটা আমাদের প্রতি, আমার দলের প্রতি একটা প্রেজেন্ট মিডিয়া, প্রেজেন্ট অবৈধ সরকার, তারা মিথ্যা অপপ্রচারে যে জননেত্রী শেখ হাসিনা 20 বিলিয়ন নিয়ে গেছে, হেনা আপা 20 বিলিয়ন, আরে বেটা আজকে তো 9 মাস হচ্ছে, একটা পয়সা তো বাইর করতে পারো নাই। সেই ধানমন্ডি থেকে তো একটা কষা বাড়ি হয়নি, সুদের সদর নেত্রী ছিল, সেখান থেকে তো তোরা একটা পয়সা বাইর করতে পারেনি। অর্থাৎ এ সমস্ত গুজব তো রয়েছে, আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে রয়েছে, মন্ত্রীদের বিরুদ্ধে, সবই যে সত্য তার নাম। সর্বোপরি আমি বলবো, বুঝতে পেরেছি, আমাকে তাজুল ইমাম ভাইকে ছেড়ে দিতে হবে। জি তাজুল ইমাম ভাই বলেন, শেষ আপনি বলেন। আমি না এর কথা শুনছিলাম, ওই যে দেশের জাকের এবং সিদ্দিক ভাইয়ের কথা শুনছিলাম।
হ্যাঁ, তো আমি একটা ছদ্মনাম একটু বলে সংশোধন করে দিচ্ছি। ছদ্মনাম সেটা তো বটে, আমি জাস্ট মেনশন করার জন্য বলছি জাকের। তো আমি শুধু একটা প্রস্তাব করতে চাই, আমি রাজনীতির কিছু বুঝি না, কিন্তু আমার মনে হয় ঠিক মুক্তিযুদ্ধের সময় যেভাবে আমরা সংগঠিত হয়েছিলাম, হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় কিন্তু দেশের সব মানুষ, এমনকি রিক্সাওয়ালা, চাষি, গ্রামের মজদুর থেকে সবাই মুক্তিযুদ্ধে কন্ট্রিবিউট করেছে। হ্যাঁ, এবং কেন যেন আমার মনে হয় এই শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে তার কাজের মূল্যায়ন সবচেয়ে বেশি করছে সাধারণ মানুষরা। রিক্সাওয়ালা চোখের পানি ফেলছে, এই ঠেলা গাড়িওয়ালা, যে সবজি বিক্রেতা, সে বলছে আমরা আগে ভালো ছিলাম, আমাদের নেত্রী আমাদেরকে এটা দিয়েছে। গ্রামের মহিলারা বলছে আমাদের নেত্রী আমাদেরকে এটা দিয়েছে। হ্যাঁ, ঘরের ভেতরে বসে নিভৃতে বসে ওরা গুনগুন করে আওয়ামী লীগের স্তুতি করে গান গাইছে। এগুলোর অর্থ কি? এগুলো এক্স্যাক্টলি মুক্তিযুদ্ধের সময় ঠিক এরকম জনসমর্থন ছিল। আওয়ামী লীগের এই প্রচন্ড ধাক্কা খাওয়ার পরে ওই জনপ্রিয়তা আবার ফিরে আসে। সাধারণ মানুষ বুঝতে পারছে যে এই দলটা বা এই দলের নেত্রী এরা দেশের জন্য ভালো কাজ করেছে, দেশের জনগণের জন্য কাজ করেছে। হ্যাঁ, অপবাদ যারা দেওয়ার, যেটা সিদ্দিক ভাই বললেন, অপবাদ তো দেবে, ওটা ওদের মেটিকুলাস প্ল্যান। আমি একটা প্রস্তাব রাখতে চাই নবী ভাই এবং সিদ্দিক ভাইয়ের কাছে, আমরা কেন না একটা আন্তর্জাতিক ফান্ড তৈরি করি, কোনো যুদ্ধের সাহায্যের জন্য না, চিকিৎসার জন্য আর লিগ্যাল সহায়তা দেওয়ার জন্য। হ্যাঁ, যেটা কোনোভাবেই বেআইনি নয়, এবং এই লিগ্যাল সহায়তা দেওয়ার জন্য আমরা এই ফান্ড দরকার হলে জাতিসংঘের মাধ্যমে পাঠাবো। মানবিক, জাতিসংঘ তো খুব বেশি মানবিক হয়ে গেছে, সেই মানবিক কারণে যাতে আমাদের ছেলেমেয়েরা চিকিৎসা পায় এবং লিগ্যাল হেল্প পায়, এর জন্য আমরা একটা ফান্ড তৈরি করি। আমরা যে যা পারি আমরা দিব, এবং আমরা এটা ওপেন রাখবো যে এই ফান্ডে এই এত টাকা জমা হচ্ছে, যে কেউ ঢুকে দেখতে পাবে, এবং এই ফান্ডটা ডিস্ট্রিবিউট করা হবে থ্রু রেড ক্রস অথবা জাতিসংঘ। হ্যাঁ, তো এই ব্যাপারে আপনারা একটু পদক্ষেপ নিতে পারেন। হ্যাঁ, আমাকে চলে যেতে হবে আমার আগে থেকে একটা। হ্যাঁ, আপনি আমার মনে একটা অসাধারণ প্রস্তাব দিয়েছেন। আমিও জানি যে অনেকেই বিভিন্ন ভাবে তৃণমূলের কর্মীদেরকে সাহায্য করছে, কিন্তু সেটা বিচ্ছিন্ন, খেতে পারছে না, বাজার করার পয়সা নেই, চাকরি করতে পারছে না, কোথাও চেহারা দেখলে পুলিশ ধরে ফেলবে, শহরে গেলে পুলিশ ধরে ফেলবে, থাকার জায়গা নাই। আমাদেরকে এগিয়ে আসতে হবে, কোনো এক্সকিউজ নাই এখানে, একদমই কোনো এক্সকিউজ নাই, এগিয়ে আসতে হবে। এই এদিক দিয়ে সিদ্দিক ভাই আরেকটা জিনিস প্রমাণিত হয়ে যাবে, কারা সত্যিকার অর্থে দেশকে এবং দলকে ভালোবাসেন। যারা সাড়া দেবেন না, তাদের যেন সাড়া আর কোনোদিনও ইহজন্মে আমরা না পাই। হ্যাঁ, তারা যে চলে গেছেন আর যেন তারা ফিরে না আসেন। হ্যাঁ, চমৎকার কথা বলেছেন। এটাই আমার প্রস্তাব আর কি, আপনারা আলোচনা করেন। আর লিসা কালাম, আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো, সাবধানে থাকবেন। হ্যাঁ, আচ্ছা, আমি যাচ্ছি। অনেক ধন্যবাদ তাজুল ইমাম ভাই, আপনাকে। আপনি ভালো থাকবেন। তোমাকে ধন্যবাদ আমাকে সম্পৃক্ত করার জন্য। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ তাজুল ইসলাম ভাই। জি জি, ডক্টর নুরুন নবী, এতক্ষণ আপনি শুনছিলেন। শেষ পর্যন্ত তাজুল ইমাম ভাই যেই প্রস্তাবটি রেখেছেন, আমার মনে হয় এই মুহূর্তে খুবই একটা ভালো প্রস্তাব। কারণ আসলে টাকার কাজ বুদ্ধি পরামর্শে হয় না, টাকার কাজ টাকা দিয়েই করতে হয়। যদিও আওয়ামী লীগের বিরুদ্ধে এই যে যেটি সিদ্দিক ভাই বললেন যে এই বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাটের অভিযোগ আছে, হ্যাঁ, তো কিন্তু বাস্তবতা হচ্ছে এটি যে তৃণমূলের কর্মীরা
তারা নিজের দায়িত্বে যে যার জায়গা থেকে লড়ছেন, সেখানে কারো কাছে কোনো আর্থিক সহায়তা নাই, কিচ্ছুই নাই তাদের বলতে গেলে, শুধুমাত্র দেশপ্রেম, বঙ্গবন্ধু শেখ হাসিনা বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকে তারা আজ জীবন বাজি রেখেছেন। এখন তাদের জন্য তাজুল ভাইয়ের যে পরামর্শ প্রস্তাবটি, সেই অনুযায়ী একটি ফান্ড করার ব্যবস্থা করা যায় কিনা, ডক্টর নুরুন নবী। নবী ভাই, আপনি আপনার আনমিউট করতে হবে ভাই। মিউট করে রেখেছিলাম। এবার শুনতে পাচ্ছি, হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বলুন। তো এতক্ষণ আমি জ্ঞান গর্ব আলোচনা শুনছিলাম, অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়ে গেছে, নতুন করে আমার কিছু বলার নেই। তবে একটি কথা বলতে চাই যে আওয়ামী লীগের তৃণমূলের যে কর্মী নেতা, এরাই হলো আওয়ামী লীগের আসল শক্তি, মূল শক্তি। বঙ্গবন্ধু এদেরকে একত্রিত করে সেই ৭১-এ এর আগে মুক্তি সংগ্রামের সময় এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধে আমাদেরকে একত্রিত করে দুটি বৃহৎ শক্তির বিরুদ্ধে, পাকিস্তানের মতো একটি সুশৃঙ্খল সেনাবাহিনীর বিরুদ্ধে, সকল ইসলামিক রাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও আমরা দেশকে স্বাধীন করেছিলাম। তার কারণ ছিল বঙ্গবন্ধু আমাদের তৃণমূলের লোকজনকে, জনগণকে একত্রিত করতে পেরেছিলেন এবং উজ্জীবিত করতে পেরেছিলেন। এবং সেই নীতি অনুসরণ করে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই তিনটি মৌলবাদী মিলিটারি সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে 15 বছরে দেশের উন্নত করেছিলেন। আমাদের গত সপ্তাহের মুক্তিযুদ্ধ সমাবেশে তাজুল ইমাম একটা ফিরিস্তি দিয়েছিলেন 15 বছরে শেখ হাসিনা সরকারের উন্নতির, শেষ করতে পারে নাই যে এত উন্নতি হয়েছিল দেশে। তারপরে আমি আমার বক্তব্যে বলেছিলাম যে তাজুল উন্নয়ন যে ফিরিস্তি দিল, আমি এখন স্বৈর শাসক, বাংলাদেশ বিরোধী, ইউনূস রাজাকার প্রধান ইউনূস সরকারের দুঃশাসনের ফিরিস্তি দিয়েছিলাম আমি। তো আমি বলেছিলাম যে এই কথাগুলো যদি আমরা বলি সাধারণ মানুষকে, জনগণকে, তাহলে এই যে বিরাট এক ষড়যন্ত্র করে শেখ হাসিনা সরকারকে পতন করানো হয়েছে, পতন করতে বাধ্য করা হয়েছিল, সেগুলোর জনগণের আমাদের পক্ষে আসবে যদি এই কথাগুলো আমরা বলি। এটা আমাদের প্রতিটা নেতাকর্মীর দায়িত্ব। তো আমরা যে অবস্থায় আজকে আছি, আমাদের কি করণীয় সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমি প্রথমেই আলী জাকের, যদিও তার ছদ্মনাম, তো তার মতো হাজার হাজার লক্ষ লক্ষ তৃণমূল নেতা কর্মী যারা নির্যাতনের শিকার হয়েছেন, বাড়িতে থাকতে পারছেন না, চাকরিতে জয়েন করতে পারছেন না, ব্যবসাপত্র লুট করা হয়েছে, অনেকে হত্যা করা হয়েছে। আমি বাংলাদেশ থেকে অনেক কল পাই যারা উনি যে কথাটা বললেন, সিদ্দিক ভাই যে কথাগুলো বললেন, সেই অবস্থা সত্যিকারেই আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদের এমন নির্যাতন তাদের উপরে এসে পৌঁছেছে যে এটা ভাষায় বর্ণনা করা যায় না। যে একটা সভ্য দেশে এই যুগে এইরকম একটা রাজনৈতিক কারণে মানুষের হত্যা, নির্যাতন, বাড়িঘরে আগুন দেওয়া যা ঘটছে বাংলাদেশে ইউনূসের নেতৃত্বে এবং তার সহযোগী সন্ত্রাসীদের নেতৃত্বে, এটা কল্পনা করা যায় না, কিন্তু বাংলাদেশে এটা হচ্ছে। তো এর বিরুদ্ধে আমরা এই নেতাকর্মী, এই তৃণমূল নেতাকর্মী কিভাবে প্রোটেক্ট করতে পারি? আলী জাকের বলেছে যে তাদের যে স্থানীয় নেতৃবৃন্দ, তাদের কাউকে পাওয়া যাচ্ছে না। আমরা এটা বুঝতে পারি যে প্রাণ তো মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ। প্রাণের ভয়ে তারা এলাকা ছেড়েছেন, দেশ ছেড়েছেন, ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু তাদের সাথে টেলিফোনে যোগাযোগ রাখা যাবে না, তাদেরকে টাকা পয়সা দেওয়া যাবে না, কারণ এরা সবাই অর্থের মালিক, এতে কোনো সন্দেহ নেই। আমরা মানে প্রতিটি নেতাকর্মী এই 16 বছরে তাদের অঢেল সম্পদের মালিক। তো তারা টেলিফোনে যোগাযোগ রাখবে না, সোশ্যাল মিডিয়াতে কর্মীদের যোগাযোগ রাখবে না। আমি তো মাঠ পর্যায়ের কর্মী ছিলাম,
মুক্তি সংগ্রামের আন্দোলনে বঙ্গবন্ধুর 6 দফা 11 দফায় অংশগ্রহণ করেছি। কোনো মাঠ পর্যায়ের আন্দোলন নেতৃত্ব ছাড়া সফল হয় না, অর্থাৎ মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে মাঠ পর্যায়ে থাকতে হবে। তো এরা প্রাণের ভয় থাকতে পারছে না, বুঝতে পারি, কিন্তু তাই বলে তাদেরকে আর্থিক সহযোগিতা করা, চিকিৎসার ব্যবস্থা করা, তাদের সাথে যোগাযোগ রাখা হবে না, এটা কোনো ক্রমেই অ্যাকসেপ্টেবল না। এটা একটা নিন্দনীয় যে নেতাকর্মীরা এই কাজগুলো করছে। তাদের ব্যাপারে নেত্রী অলরেডি সিদ্ধান্ত নিয়েছে। তিনি যখন নেতাকর্মীরা বলে যে আমাদের তো কোনো নির্দেশনা নাই, আমাদের নেতা নাই, উনি বলে দিয়েছেন এটা পার্ট অফ আওয়ামী লীগের রিফর্ম, যে যারাই মাঠ পর্যায়ে আন্দোলন করবে তারাই নেতা। যারা এই মাঠ পর্যায়ের আন্দোলনে করবে না বা যারা আমাদের প্রতিষ্ঠিত নেতা, যারা এরকম তাদের দায়িত্ব পালন করবে না, তাদের কথা ভুলে যেতে হবে। যারা আন্দোলন করছে কি বলে আলী জাকেরের মতো, তারাই ভবিষ্যতের আমাদের নেতা। এই অভিজ্ঞতা আমরা প্রবাসেও দেখছি। সিদ্দিক ভাই আমার সাথে একমত হবেন যে এইখানেও যারা সুযোগ সুবিধা পেয়েছে তাদেরকে আমরা খুঁজে পাই না, অথচ যারা কোনো সুযোগ সুবিধা নেয় নাই তারাই প্রবাসের শেখ হাসিনার পক্ষে, স্বৈর শাসকের পক্ষে, যে কি বলে ইউনূস সরকারের বিরুদ্ধে, তারাই মাঠে নামছে, তারাই আন্দোলন করছে। আমি যাদেরকে চিনি না, জানি না, তারা আমার সাথে যোগাযোগ করছে, কি করতে পারি। সিদ্দিক ভাইয়ের সাথে একই এক্সপেরিয়েন্স। তো কাজেই এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমাদের এটা বাঙালির ইতিহাস, বাঙালি বা বাংলাদেশের ইতিহাসে তাই বলে, যখন তাদের পিঠ দেয়ালে ঠেকে যায় তারা সামনের দিকে আগায়। সেইভাবে আগানো হচ্ছে। যেখানে ঝটিকা মিছিল হতো 50-60 জনের, এখানে এখন হাজার হাজার মিছিল হচ্ছে প্রকাশ্যে। তো লোকজন ঘুরে দাঁড়াচ্ছে, কিন্তু এখনো সময় আছে এবং এটা আমাদের সবারই কর্তব্য। মাঠ পর্যায়ে যে নেতাকর্মীরা আছেন, যারা ভুক্তভোগী, তাদেরকে আমাদের সাহায্য করতে হবে, যে যেখানেই পারি না কেন। আমি তাজুলের প্রস্তাবটা খুবই ভালো, কিন্তু যতদিন আমরা ওই ধরনের কিছু না করতে পারি আমাদের থেমে থাকলে চলবে না। আমি জানি একটা গ্রুপ তারা চিকিৎসা করছে, যে সমস্ত আহত নেতাকর্মী যারা হসপিটালে যেতে পারে না, হসপিটালে গেলে তারা আক্রান্ত হয়। ভিডিওতে দেখলাম কোন এক ছাত্রলীগের কর্মীর সে যে অক্সিজেনের সেটা সন্ত্রাসীরা খুলে ফেলছে। তো সেই জন্য একটা গ্রুপ আছে, তারা স্বল্প পরিসরে এই আহত লোকদেরকে চিকিৎসার ব্যবস্থা করছে গোপনে। একটা মেডিকেল গ্রুপ আছে, তারা গোপনে সাহায্য করে, তারা কোনো পয়সা নেয় না, শুধু হসপিটালের পয়সা নেয়। তো এরকম কোনো নেতাকর্মী সাহায্য যদি প্রয়োজন হয়, আমার সাথে অথবা সুলতানার সাথে যোগাযোগ করলে আমি সেই গ্রুপের সাথে জড়িত, মানে কানেক্ট করে দিব। আমি নিজে ইনভলভ না, কিন্তু জানি দে আর ডুইং গুড জব। নিশ্চয়ই এরকম প্রচুর গ্রুপ বিচ্ছিন্নভাবে কাজ করছে, কিন্তু তাজুলের প্রস্তাবটা খুবই ভালো, যে আমরা যদি সবাই কম্বাইন হয়ে আন্তর্জাতিকভাবে বা প্রবাসের বিভিন্ন দেশে যারা নেতা কর্মীরা বাংলাদেশের লোকজনকে সাহায্য করছে, কর্মীদেরকে সাহায্য করছে, সম্মিলিতভাবে প্রচেষ্টা করতে পারি, সেটা আরো ইফেক্টিভ হবে। ডক্টর নবী, এই যে দেখেন নিজুম রহমান নামে একজন এখানে একটি কমেন্ট করেছেন। এরকম অসংখ্য কমেন্ট আমার এখানে আছে, যারা বলছে যে নিজুম রহমান তিনি বলছেন, সুলতানা আপা আমি বার্লিন থাকি, আওয়ামী লীগ কর্মীদের হেল্প করার জন্য প্রস্তুত, আপনি আমাকে মেইল করতে পারেন। এখন এটা ব্যক্তিগত উদ্যোগ না নিয়ে আপনারা যারা আছেন এখানে নিরাপদে আছেন, আপনারা কোনো ফান্ড কালেকশনের জন্য, হয় না যে আমরা নানা রকম ফান্ড কালেকশনের ব্যবস্থা গ্রহণ করি, তাই না? সেই রকম কোন উদ্যোগ আপনারা নিতে পারেন কিনা ওয়ার্ল্ড ওয়াইড? অবশ্যই এটা এখানে তাজুল প্রস্তাব করেছে, সিদ্দিক ভাই সমর্থন করেছে, আমি সমর্থন করছি। এটা যদি করতে পারি আমরা, সেটা আমাকে এই প্রতিশ্রুতি দিবেন কিনা আপনারা? আজকে আমার একটা ব্যাখ্যা আছে সুলতানা আপা, আমার এই ব্যাপারে একটা ব্যাখ্যা আছে। আমরা কি সব বাংলাদেশি, আমরা তো একই জায়গা থেকে এসেছি, বুঝছেন। আমাদের একটা বৈশিষ্ট্য রয়েছে, বুঝছেন। প্রস্তাবটা খুবই সুন্দর, যে ফান্ড, যখনই আপনি ফান্ডের কথা বলবেন, আমি যদি 100 টাকা তুলি, সঙ্গে সঙ্গে বাজারে উঠে যাবে $100,000 তুলেছে ডক্টর সিদ্দিকুর রহমান।
$100 100,000 তুলেছে ডক্টর নুরুন নবী। সেই জন্যই ফান্ড করলেই যে আমাদের এই সমস্যার সমাধান হবে তা না। আর তাছাড়া আপনি শুনছেন সেই অবৈধ সরকার প্রধান অনবরত বলে যাচ্ছে যে এই যে যারা অবৈধ উপায়ে টাকা পয়সা যদি কেউ অর্জন করে থাকে তারা নাকি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে পাঠিয়ে এই যে ঝটিকা মিটিং গুলো হচ্ছে করছে, এটা কিন্তু তাদের মিডিয়াতে প্রচার করছে। আর আমরা, এটা হলো একটা দিক আমাদের বৈশিষ্ট্য। আর একটা হলো, আমি যদি বা ডক্টর নুরুন নবীর নেতৃত্বে আমরা যদি আজকে একটা ফান্ড করি, আপনি আগামীকালই পাবেন ওই ঘরের ভেতর থেকে। এখন তো ফেসবুক, এখন তো মিডিয়া, এখন তো সবাই আমরা মিডিয়া ব্যক্তিত্ব, যারই ফোন আছে এই আমরা মিডিয়া ব্যক্তিত্ব, যে কোনো সময় লাইভে এসে বলতে পারি, বলবে আমাদের লোকেরাই বলবে। এটা কিন্তু বিএনপি জামাত তো বলবে, তারা বলবে না, তারা অতটা বলবে না, কিন্তু আমাদের লোকেরাই বলবে যে এখানে হাজার হাজার কোটি টাকা, সে টাকাটা বাংলাদেশে পাঠানো হচ্ছে না। এটা হলো একটা ব্যাড সাইড অফ ইট। আর এই আন্দোলনের সময় দেখুন আমার আমাদের আন্দোলন বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ যদি আপনি দেখেন, বঙ্গবন্ধু কিন্তু সামগ্রিক সব দিক নির্দেশনা ওই ৭ই মার্চের ভাষণে দিয়েছেন। এমনকি আর্থিক যোগান কেমন করে হবে এই যুদ্ধের জন্য সেই নির্দেশনা পর্যন্ত কিন্তু তার ৭ই মার্চের ভাষণে ছিল। তো যেটি আমি বলছিলাম যে ফান্ড করলে কেউ না কেউ মানে সমালোচনা তো করবেই। এখন পাছে লোকে কিছু বলে, এটার জন্য কি চুপচাপ বসে থাকতে হবে? আমরা বসে নেই, আমি সেই জায়গায় আসতেছি, আমরা বসে নেই। এটা ঘোষণা দেওয়ার দরকার নেই। আমি বলছি প্রস্তাবটা খুবই সুন্দর, এটা অন রেকর্ড, আপনার এখানে এই জিনিসটা সারা বিশ্বের লোক দেখছে। আমি বলছি আমরা এটা করব, কিন্তু এটা কোনো সিদ্ধান্ত আকারে আসবে না। যেভাবে নবীভাবে বলছে, আমরা বিভিন্ন ভাবে বলছি, বিভিন্ন পর্যায়ে। এবং যেটা বলছেন বঙ্গবন্ধু বলেছিলেন, আপনাদের যার যা আছে আমার ওই তহবিলে দান করেন। আমার কথা এখনো আপনি মনে করে দেওয়াতে আমার এখনো মনে পড়লো সেই ৭ই মার্চের ভাষণ উনি বলেছিলেন যে আমার এই যারা চাকরি বেতন পাচ্ছে না, তাদের যারা আহত হচ্ছে তাদের সহযোগিতা করার জন্য যে যা পারেন আমার মুক্ত তহবিলে জমা দিবেন। সেটা একটা পরিপক্ক প্ল্যান, একটা অবস্থায়। আমরা কিন্তু এবার যে ৫ই আগস্টের পরে যে ঘটনার করছে, আমরা তো প্রস্তুত ছিলাম না। আমরা কি করবো? এরকম ৫ই আগস্ট আসবে, আপনারা প্রস্তুত হবেন? ৯ মাস হয়ে গেছে ভাই। প্রস্তুত না, ৯ মাস হয়ে গেছে, আমরা কিন্তু বসে নাই ভাই। শুনে ৯ মাস হয়ে গেছে, আমরা বসে নাই। আমরা যেটা আগে যেভাবে আন্দোলনগুলো চলছে, এখনকার আন্দোলন কিন্তু অন্যভাবে। আজকে 50টা ডিস্ট্রিক্টে যে প্ল্যাটফর্ম গুলো হচ্ছে, এই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে আমাদের আন্দোলন, এটাই হলো আমাদের এখন নতুন পদ্ধতিতে আন্দোলন। এবং সেখানে যেটা বললাম যে আমাদের অবশ্যই আমরা বিদেশ থেকে নবী যেটা বলছে বা তাজুল ভাই যেটা বলেছে, আমরা একটা উদ্যোগ নিব, কিন্তু ঘোষণা দিয়ে না। এবং আরেকটা কথা বলি যে ওই যে ঘোষণা না দিলে আপনি ফান্ড কালেক্ট করবেন কেমন করে? যেমন ধরেন এই যে বার্লিন থেকে যে ভাই সাহায্য করতে চাচ্ছেন, তার ফান্ডটি আপনি কি করে পাবেন? কেমন করে আসবে? না, এটা একটা তাকে বলে দেন তার এলাকায় সে পাঠিয়ে দেখ, তার এলাকায় যে কোনো জায়গায় পাঠিয়ে দিলে কাজ হবে। কিন্তু এখন কথা হলো সবাই এখন তো টাকা পয়সা পাঠানো বা ই করা কোনো ভারত কেউ না কেউ নানান ভাবে পাঠাচ্ছি। একটা যেমন একটা ওই যে বঙ্গবন্ধুর মতো একটা তহবিল, এই ডক্টর নবী আপনার কোনো পরামর্শ আছে কিনা এই সংক্রান্ত? না, এখানে আমি আরেকটা কথা বলি। তাজুল ভাই যে কথা বলেছে যে ইউএনের যে ইয়েদের থ্রুতে, এরা তো আমাদের টাকা নেবে না। এরা যেন আমাদের টাকা নেয়ও, সেটা আগে তো আমাদের লোকের কাছে পৌঁছবে না ওখানে বাংলাদেশে, সে টাকা পৌঁছবে ওই ইউনুস গঙ্গাদের হাতে। প্র্যাকটিক্যাল কতগুলো জিনিস আমাদের বিবেচনা করতে হবে। আমি কোনো বিরোধিতা করছি না, আমাদের এটা করা দরকার এবং খুবই জরুরি করা। সুলতানাপা আমাকে একটু অনেক আমি কথাগুলো শুনছিলাম এবং আমার ভিতরে অনেক কথাগুলো জমে আছে, একটু বলতে দিতে হবে আমাকে। যে সিদ্দিক ভাই, আমি আপনাকে সম্মানের সহিত বলছি যে এই যে আপনি বলছেন যে মানে সবাই সুযোগ সুবিধা নিয়েছে। হ্যাঁ, গত 16 বছরে যে তৃণমূলের নেতাকর্মীরা যদি কোনো সুযোগ সুবিধা নিয়ে থাকে, তার মধ্যে হলো যে 16 বছর পুলিশ আসেনি, বাসায় কাউকে অ্যারেস্ট করতে আসেনি। এই যে আমরা যেরকম আত্মগোপনে আছি, এরকম যন্ত্রণাটা হয়নি। যেরকম আমরা বাইরে গেলে মব হচ্ছে, কেউ যদি চিনে ফেলে যে আচ্ছা ও তো আওয়ামী লীগ করে, এই যে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, এই সুবিধাগুলো তৃণমূলের নেতাকর্মীরা নিয়েছে।
কিন্তু আপনি যদি বলেন যে কিছু কিছু যে আমাদের দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটি মাধ্যম, আপনি কিন্তু সমস্ত খবর পেয়ে যাবেন। তৃণমূলকে একটু জিজ্ঞেস করেন যে তাদের কোথায় কোথায় কষ্ট। আমি যদি বলি সিদ্দিক ভাই, আমি কিছু কিছু মানে ঘটনার উইটনেস। আপনি দেখেন যে তৃণমূলের অনেক নেতাকর্মী আমাদের কিছু কিছু হাইব্রিড তথাকথিত সেই বিতর্কিত কিছু কিছু নেতা, যাদেরকে সালাম দিলে সিদ্দিক ভাই ঘাটটা ঘুরিয়ে যে ওয়ালাইকুম সালাম বলবে এইটুকুও দিত না। এটা আমি নিজের চোখে দেখেছি ভাই, নিজের চোখে দেখা। তাদের এত জিহ্বাটাও এত ভার হয়ে গেছে যে ভাই তুমি কি ভালো আছো, বা ভাই একটু আমার সাথে বস, বা কিছু একটা। এই যে তৃণমূল কিন্তু আর কিছু চায় না সিদ্দিক ভাই, শুধু আপনি একটু ফোন করে জিজ্ঞেস করবেন তোমরা ভালো আছো, দরকার নেই টাকা পয়সা। আপনার একটা মুখের কথা তৃণমূলের বুকটা এত বড় হয়ে যায়, জাস্ট মাথায় হাত রাখেন। আমি দেখেছি যে এই যে আপনি সুযোগ সুবিধা বললেন যে আমরা যারা যে যার যার নেত্রী কিন্তু যার এক একজনের এলাকাতে নেতা দিয়েছেন, তারা যদি যার যার এলাকাতে খবর নেন, অন্তত আপনারা তো এতটুকু তো আপনি যদি বলেন যে টাকা পয়সার কথা যদি বলেন যে নেতা কর্মীদের হেল্প করার, এতটুকু তো আছে। যার যার কর্মীদেরকে হেল্প করার মতো টাকা কি নাই তাদের? সবার কি একই অবস্থা? তা কিন্তু না, আছে। আমার কথা হলো যে সেই নেতারা, আপনি আপনার এলাকার তৃণমূলের নেতাকর্মীদের খবর নেন তারা কেমন আছে। যদি টাকা পয়সা দিয়ে কোনো কারণে যদি হেল্প করতে নাও পারেন, অন্তত একটা ফোন করেন, একটা ফোন করে অন্তত বলেন যে ভাইয়া তুই ভালো আছিস কিনা। তৃণমূল আর কিছু চায় না, কারণ তৃণমূল এখন 5 তারিখের পরে সিদ্দিক ভাই আরো সংগঠিত। জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা 5 তারিখের পরে দ্বিগুণ বেড়েছে। এখন বাংলাদেশের মানুষের বুকের মধ্যে যদি আপনি স্ট্যাটিস্কোপ দেন, এখন ধকধক করে বাজে যে আমরা আগেই ভালো ছিলাম। কারণ জননেত্রী শেখ হাসিনা আমাদের একটা উন্নয়নশীল দেশের পথে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। উনি যদি আর 2-3টা বছর সময় পেতেন, আমরা আর কখনো পিছনের দিকে তাকাতে পারতাম না, মানে হতো না। এখন আমাদের বর্তমানে আমরা নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি, মানে আমাদের সুখটা মনে হয় সহ্য হচ্ছিল না। এই যে যারা যারা বাচ্চা ছেলেরা যারা প্রতারিত হলো, যারা বোকার মতো এই যে কোটা না মেধা, এই যে তাদেরকে প্রতারিত করা হলো, আমাদের কি হলো সর্বনাশটা। এখন কিন্তু ওরাও বোঝে। দেখেন এখন যদি ডাক দেয় যে রাজুতে আয়, রাজুতে আসো, এখন কিন্তু কেউ আসে না। ওই যে ইউটিউবাররা আসে, ক্যামেরাম্যানরা আসে। আর আপনি বলেন যে এই যে বলেন যে তৃণমূলের ভেতরে যে সুলতান আপা যে ক্ষোভটা কি জানেন? যারা 5 তারিখে লাল হয়ে গিয়েছে, যারা 16 বছর আওয়ামী লীগকে লুটে পুটে খেয়ে যারা বেইমানি করেছে, আপনি তৃণমূলকে জাস্ট একটা অ্যাসুরেন্স দেন, একটা কথা দেন যে আগামী, কারণ সুলতান আপা আওয়ামী লীগ বাংলাদেশের 71 মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি বলতে পারি যে এই যে বলে যে আপনি তৃণমূলের আওয়ামী লীগ কিন্তু ফিরবেই, আওয়ামী লীগের সুসময় আসবে, আওয়ামী লীগ আরো দীর্ঘদিন বাংলাদেশে। আমি এটাও জানি, আমি একটা সাথে আছি, আপনার কাছে একটা শুধু অ্যাসিওর চায় যে যখন সুসময় আসবে তখন সেই সুবিধাবাদীরা বা যারা ওই যে চামচামি করেছে, ভাই লীগ করেছে, তারা আর ব্যাক করবে না, তাদেরকে মাথায় তাজ করে রাখবেন না। তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়িত হবে। এই একটা অ্যাসুরেন্স দেন সুলতান আপা, একদিনের মধ্যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। আমি আপনাকে বললাম একদিনের মধ্যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। আর এই যে আমি যদি কোনোদিন সুসময় আসে, কাউকে যদি পাশে না পাই, এই যে দলের ভিতরে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু ওই যে বাংলাদেশ আওয়ামী লীগকে ফাইট করার জন্য এই সরকার বলেন কোনো সক্ষমতা আমার নাই। আমার মনে হয় বিএনপিরও নাই, জামাতারও নাই। আমাদের ভেতরে যারা কালসাপ হিসেবে ঢুকেছিল, যারা এই যে বলেন যে সার্জিস, হাসনাত, এরা ছাত্রলীগের মুখোশ পরে ঢুকেছিল, এরা হলো আমাদের শত্রু। আপনি যদি বলেন যে এই মুস্তাকদের বিরুদ্ধে আমাদের যুদ্ধটা অব্যাহত রাখতে হবে, আমি যদি সুসময় কাউকে সাথে নাও পাই, এই যে আমি 5 তারিখের পর থেকে সোচ্চার হয়েছি, আমি এই যুদ্ধটা জারি রাখবো সুলতান আপা। আর কিছু হলে দেখেন যে নেত্রীকে দোষ দেয়। নেত্রী আপনাকে একটা দায়িত্ব দিয়েছিল, একটা মানুষ কতগুলো দায়িত্ব দেবে? সুলতান আপা আমি কাউকে দেখতে পাচ্ছি না, একটু আপনাদেরকে একটু দেখতে দেন। একজন মানুষ দেখেন কতগুলো দায়িত্ব নেবে বলেন। তিনি তো এক একজনকে দায়িত্ব বন্টন করে দিয়েছেন। এখন আমাকে ধরেন একটা দায়িত্ব দিয়েছেন, আমি যদি সেখানে দায়িত্ব বরখেলাপ করি, দোষটা কি ওনার ঘাড়ে যাবে? আমার বাবা মা তো আমাকে বলে দিয়েছে যে তুমি এটা করবা না, তুমি ভালো মতো চলবা, তুমি সিগারেট খাবা না, তুমি করবা না। আমি যদি আমার বাবা মাকে লুকিয়ে যদি কিছু করি, দোষটা কি আমার বাবা মার ঘাড়েই পড়বে? একটা মানুষ দেখেন, এই যে আমি বলি যে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা গেটম্যান করে তৃণমূলের সাথে যে একটা দূরত্ব করে দেয়া হয়েছিল, এটার আমি উইটনেস।
আমি উইটনেস, ওই গেটম্যান গুলাকে আমাদেরকে বের করতে হবে। এই যে বলেন হাইব্রিড, আমি যে সারাক্ষণ হাইব্রিড সুবিধাবাদী, কারণ সুবিধাবাদী হাইব্রিডটা কখনোই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে না। আমি একজন মুক্তিযোদ্ধার রক্ত আমার গায়ে, আমি মনে করি যে আমার বঙ্গবন্ধুর আদর্শ আমি ধারণ করি, কখনোই সুবিধা নিতে পারবো না। ওই যে সুবিধার মধ্যে এটাই বললাম যে এখন আমার উপর যেটা হবে, মব বাইরে গেলে গত 16 বছরে এটা হয়নি। আমরা দেখেন প্রত্যেকটা সেক্টরে এটা দেখেছি, আওয়ামী লীগ কাউকে ভয় পায় না। আওয়ামী লীগের শত্রু কিন্তু এই সরকার, মানে আমার আপনার বিরুদ্ধে একটা বড় অভিযোগ হচ্ছে, লিসা কালাম আপনার বিরুদ্ধে একটা বড় অভিযোগ হচ্ছে যে যখন আওয়ামী লীগ এরকম একটা দুঃসময় পার করছে, এই সময় ঐক্যবদ্ধ থাকাটা খুব জরুরি। আপনি অনেকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকম অভিযোগ দাখিল করছেন, হ্যাঁ, এতে করে একটা বিরূপ প্রতিক্রিয়াও হচ্ছে, তো সত্য কথা নাকি? না, এটা একদম 100% মিথ্যা কথা। আপনি বলেন আমি যাদেরকে নিয়ে কথা বলছি তারা হলো মুস্তাক, আপনি মুস্তাককে নিয়ে কথা বলতে পারবেন না? যাদের কারণে আমার দলটার এত বড় দুর্নাম হয়ে গেল, দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর এত উন্নয়নমূলক কাজ, ওই যে একজন কাজল ভাই বলে যাচ্ছেন উনি লিস্ট করে করে সময় করতে পারেননি, এত উন্নয়নমূলক কাজ যাদের কারণে আমার আওয়ামী লীগের মতো একটি পবিত্র দলের দুর্নাম হলো, তাদের নাম কি নেওয়া যাবে না? আর সুলতান আপা, সুবিধাভোগীদের সাথে ত্যাগীদের আপনার কিসের ঐক্য হয়? আপনি বলেন কিসের ঐক্য হয়? যারা আমার আওয়ামী লীগের আদর্শ ধারণ করে না, যারা আমার বঙ্গবন্ধুকে আদর্শ ধারণ করে না, যারা শুধু গত 16 বছরে সুসময়ের কোকিল হিসেবে এসে লুটে পুটে খেয়ে গেছে এবং আমার আওয়ামী লীগটাকে দুর্নাম করে গেছে, তাদের সাথে আবার কিসের ঐক্য সুলতান আপা আপনি করবেন? আপনি ওদের সাথে, আমি তো সেই কথা একবার বলার কারণে সিদ্দিক ভাই জানেন আমি মার খেতে গেছিলাম, হ্যাঁ, যে না আপনি সুলতান ভাই প্লিজ আমাকে একটু বলতে দেন। আপনি অনেকক্ষণ হয়ে গেছে, হ্যাঁ আমাকে একটু বলতে দিতে হবে, না কিন্তু আমার একটু হজমের সমস্যা হবে। এই যে বলেন যে আমার নেত্রী যে এত বড় দুর্নাম হয়ে গেল, আমার বঙ্গবন্ধুকে যে এত বড় অপমান করা হলো, আমার ৭১ যখন হুমকির মুখে, আমার মানচিত্র যখন শকুনের থাবা, এই যে যাদের দেখেন একজন লিজেন্ড, বাংলাদেশের লিজেন্ডরা বেঁচে নাই। জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ দেখেনি, বিএনপি দেখেনি, জামাত দেখেনি, জাতীয় পার্টি দেখেনি, সব লিজেন্ডের পাশে দাঁড়িয়েছেন না? বলেন কার পাশে দাঁড়াননি? উনি তো কোনো দল দেখেননি। আজকে 5 তারিখের পর থেকে প্রত্যেকজন লিজেন্ড চুপ কি জন্যে? আপনি বলেন, আমি অবজেকশনটা সেটা দিচ্ছি। আমি সারাদিন যদি চিৎকার করি আর একজন লিজেন্ড যদি একটা লাইন বলে, তাদের 10 লাখ 20 লাখ 50 লাখ করে ফলোয়ার্স আছে, সেইভাবে আমার দেশের কাজ হবে। 5 তারিখ পর থেকে সব লিজেন্ড গুলো লাল হয়ে গেছে, যারা নেত্রীর কাছ থেকে সুবিধা নিয়েছে। আমি যদি তাদের বিরুদ্ধে কথা বলতে, আপনার এত গাত্র দেওয়া হয় কি জন্য? যাদের গাত্র দেওয়া হয় সুলতান আপা, তারাও সুবিধা নিয়েছে এবং তারা লাল হয়েছে। কেন আপনি শোনেননি 5 তারিখে ইউএসএইড দ্বারা পেইড, তাদের বিরুদ্ধে কথা বলে কার গাত্র দেওয়া হয়? যার গাত্র দেওয়া হয় তারাও ইউএসএইড দ্বারা পেইড, এবং তারা আবার আরেকটি 5ই আগস্ট চায়, তারা মাইনাস শেখ হাসিনা চায়। যাদের গা জ্বলে যায় তারা মাইনাস শেখ হাসিনা চায়, কারণ সুবিধাভোগীদের সাথে কখনোই ত্যাগীদের অন্তত ঐক্য হয় না। এই ঐক্য, এই সরি টু সে, এরকম ঘোড়ার ডিমের ঐক্যর আমার দরকার নাই। যে 5 তারিখে পরে আমরা যে মারের উপরে আছি, আমার লিসা কালাম, আমি বুঝতে পেরেছি, আপনি আমার মনে হয় আপনার কথা শেষ করতে পেরেছেন। জি, ডক্টর নবী আগে বলবেন না ডক্টর সিদ্দিক আগে? না, আমাকে চলে যেতে হবে, আচ্ছা এটা বলার জন্য হাত তুলেছি। তাহলে আমি একটা শুধু 30 সেকেন্ডস নেই, সেটা হলো হিউম্যান নেচারই হলো সুবিধাবাদী লোক, যুগে যুগে ছিল, সব দলে থাকে, আওয়ামী লীগেও আছে, ভবিষ্যতে থাকবে। এর ভিতরেই আমাদেরকে আগাতে হবে, নিরাশ হলে চলবে না। আর আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের মানুষ যত অত্যাচার অবিচার হয়েছে সেগুলোর বিরুদ্ধে লড়েছে, জিতেছে। সেটা পাকিস্তান আমলে হয়েছে, স্বাধীন বাংলাদেশে সেই বঙ্গবন্ধুকে হত্যার পর ভেবেছিল যে আমরা বোধহয় শেষ হয়ে যাব, কিন্তু 3টা মিলিটারি সরকারের পরে শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় মানুষ ঐক্যবদ্ধ করেছেন। তা আমি আশাবাদী এই ইউনূস বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী একটা দুষ্ট লোক, রাজাকার প্রধান, যে ষড়যন্ত্র করছে একটার পর একটা। শেষ ষড়যন্ত্র হলো আমাদের স্বাধীনতা বিকিয়ে দিচ্ছে, বর্ডারকে আর একটা বিদেশি শক্তির হাতে তুলে দিচ্ছে। এই ইউনূসের এই ষড়যন্ত্র সফল হবে না, যত মেটিকুলাসলি প্ল্যান করুক না কেন। কাজে আমি আশাবাদী জয় আমাদেরই হবে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোক আবার আমাদের রাষ্ট্র দখল করবে, এই আশা আমি ব্যক্ত করে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু। আমাকে আরেকটা অনুষ্ঠানে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আমিও শেষ করব ডক্টর সিদ্দিকুর রহমান, আপনার বক্তব্যটি জানতে চাই। আমার কিন্তু তৃণমূলের নেতা ভাই এখনো কিন্তু আছেন, আমি তাকে নেতাই বলবো, তার বক্তব্যটি দিয়ে আমি শেষ করব। তার আগে ডক্টর সিদ্দিক আপনার কথাটি আমি শুনতে চাই। আমাদের শেষ ভরসা ওই বেনামে জাকির, যে এই নেতাদের দরকার আমাদের, আর লিজা কালামের মতো ব্যক্তিত্ব আমাদের এখন দরকার। জননেত্রী শেখ হাসিনার আসল নেতা হলো ওনারা বা ওরা। আমি বয়সে বড় সেজন্য বলছি, দুই ভাষায় বললাম। এবং আবারও বলি, উল্লেখ করি, গতকাল পরশু ওনার সাথে আমার যে কথা হয়েছে একেবারে স্পষ্ট, ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, অ্যান্ড শি ইজ কমপ্লিটলি কনফিডেন্ট এবং খুবই আশাবাদী। লিজা এবং বেনামি যে জাকির, তাদের নিয়ে তারাই ওনার ভরসা। এবং 50টা ডিস্ট্রিক্টে সুসংগঠিত হয়েছে। কোনো ঘোষণা দিয়ে কোনোদিন আন্দোলন হয় না। ঘোষণা দিয়ে স্বাধীনতা যেমন বাংলাদেশে আসে নাই, তেমনি আমরা 5ই আগস্টে আমাদের 71-এর স্বাধীনতা আমরা হারিয়েছি। এখন আমাদের সেই স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য আর 5 তারিখের দরকার। যেটা 5ই জুনও হতে পারে, 5ই জুলাইও হতে পারে, 5ই আগস্টও হতে পারে, যে কোনো সময় হবে। সেজন্য আমি তোমাদের দুইজনের মাধ্যমে, বাংলাদেশ যারা আজকে জীবন বাজি রেখে মৃত্যুকে আলিঙ্গন করে, তোমরা যারা নৌকার ঝান্ডা উড়াইতেছ, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে জীবনকে বাজিয়ে কাজ করছো, তারাই হলো জননেত্রী শেখ হাসিনার শেষ ভরসা। এবং জননেত্রী শেখ হাসিনা আমাদের শেষ ভরসা। উনি যতদিন বেঁচে আছেন, ওনার নেতৃত্বে অচিরেই আমরা বাংলাদেশে যাব। এবং আমি কারো সমালোচনা করা এখন আমাদের জন্য, লিজা কালামকে আমি বলবো যে ইউ আর 100% রাইট। আর একটা জিনিস আমি ক্লিয়ার করব যে আমি কিন্তু তৃণমূল নেতাদের কথা শুধু বলিনি সুবিধাভোগী। প্রত্যেকটা মানুষ, ইনক্লুডিং ডক্টর ইউনূস, গট বেনিফিট আউট অফ শেখ হাসিনার গভর্নমেন্ট। আমি সেটা মিন করছি। কে আজকে যে আলোটা চলছে, আজকে যে প্রতি ঘরে ঘরে আলো, এই সুবিধা কে না পাইছে, আমি সেই অর্থে কথাটা বলেছি। প্রত্যেকটা মানুষ আজকে দাঁড়ানো উচিত শেখ হাসিনার পক্ষে, যে কি কাজটি উনি 15 বছর দেশের জন্য করেছে, আর তার কি পরিণতি তারা, তাকে যেভাবে অপমান করে আছে, তার যে 32 নম্বরকে যেভাবে বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে, এর প্রতিশোধ তাদের সবার প্রত্যেকটা লোকের বুকে হাত দিয়ে বলুক, গত 15 বছর কে এই সরকারের সুবিধা ভোগ করেনি। এইটুকু বলি আমি তাদের বিবেকের কাছে কথা রেখে লিজা কালাম এবং জাকিকে বলবো, ইউ আর দি লিডার, ইউ উইল বি দ্য নেক্সট লিডার্স অফ বাংলাদেশ। যে সরকার হবে সে সরকারে তোমরাই নেতৃত্ব দেবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি জি, আর শেষ প্রশ্ন ডক্টর সিদ্দিক, এই যে ফান্ডের ব্যাপারটা আপনারা একটা উদ্যোগ নেবেন কিনা? অনেকে অনেক কথা বলবে, তারপরেও তো মানে কোনো না কোনো উদ্যোগ নিতে হয়। আপনারা কি কোনো ফোরামে এটি বিষয়ে আলাপ করবেন? এমনকি আপনার সঙ্গে শেখ হাসিনার যেহেতু কথা হয়, সুতরাং তার সঙ্গে আপনি আলাপ করতে পারেন কিনা? তিনি নিজেও তো ওনার সাথে আমি আলাপ করবো, উনি যদি অনুমতি দেন। আমি খালি আমেরিকাতে না, যেহেতু আপনি জানেন আমার একটা পরিচিতি আছে, সব জায়গায় আছে, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ যারা আছে, বিভিন্ন মিডিল ইস্টে যারা আছে, প্রতিটা নেতাদের সাথে আমার যোগাযোগ আছে। যদি ওরকম একটা ইঙ্গিত পাই, উনি যদি আমাদের নির্দেশনা দেন, ইমিডিয়েটলি উইল গো ইন অ্যাকশন। জি জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আলী জাকির ভাই, আমার তৃণমূলের নেতা, জি, আমি আপনার মন্তব্য দিয়ে শেষ করতে চাই। এতক্ষণ শুনছিলেন সবার কথাই, আপনার মন্তব্যটি জানতে চাই। জি আপা, ধন্যবাদ। সবার কথাই শুনছিলাম। আসলে আমার বক্তব্য যতটুকু ছিল তার বেশিরভাগই লিসা কালাম আপা দিয়ে গেছেন। আমি তার সাথে একমত, সব দিক থেকে তার সাথে একমত। আমার কথাগুলোই উনি, মনের কথাগুলোই উনি বলে গেছেন। এখন সবশেষে বলতে চাই, এখানে আমাদের লিডার আছেন সিদ্দিকুর রহমান ভাই, ওনার মাধ্যমে, আপনার মাধ্যমে আমি আমাদের যারা স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছে একটা জিনিসই বলতে চাই, যে আপনারা তৃণমূলকে বাঁচান, তৃণমূলকে বাঁচান, দল বাঁচবে। আপনাদের কাছে আমার অনুরোধ, বিনীত অনুরোধ, আপনারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করেন এবং তৃণমূলকে বাঁচান। তৃণমূল বাঁচলে দল বাঁচবে। আর যদি আপনাদের সাথে আমরা যোগাযোগই করতে না পারি, আমরা যে ভেসে যাব, নিঃশেষ হয়ে যাব, তা কিন্তু না। আমরা বেঁচে থাকবো এবং জননেত্রী শেখ হাসিনার দেখা আশার আলো বুকে নিয়ে আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে। আমরা নিঃশেষ হওয়ার নয়।
সেলুট তোমাকে, সেলুট। দিস ইজ হোয়াট ইউ ওয়ান্ট টু নো। দিস ইজ দ্য বেস্ট ওয়ার্ড ইউজড। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি জি, আপনি তৃণমূলের নেতা, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সাহস করে আপনি যে যুক্ত হয়েছেন। আপনি আপনার নাম পরিচয় প্রকাশ করতে চেয়েছিলেন, কিন্তু আমি আমার দায়িত্বের জায়গায় থেকে আপনার নাম পরিচয়টি প্রকাশ আমি করিনি। আমি এটার দায়িত্ব আমার, কারণ আমি চাই না এই পুরো অনুষ্ঠানের জন্য আপনি কোনো বিপদে পড়েন, সেই জন্যই আমি আপনার নাম আমার নাম পরিচয় যদি এখানে আমি দেই, হয়তো অনেকে আমাকে চিনবে, আমি সেটা দিতে রাজি না। নাম বললে বদনাম হয়ে যাব। আমি কোথাকার সন্তান, আমি কোথাকার সন্তান সেটা বললেও আর আমি বদনাম হব। আমি সব জানি, সুতরাং আমি আমার দায়িত্বের জায়গা থেকে এটা আমি প্রকাশ করছি না। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি সাবধানে থাকুন। দেশ বাঁচানোর যে দায়িত্ব আপনারা হাতে নিয়েছেন, নিশ্চয়ই আপনারা সফল হবেন সেই প্রত্যাশাও রাখছি। লিসা কালাম, আপনাকে ধন্যবাদ। ডক্টর সিদ্দিকুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমার এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনারা ভালো থাকুন। আপনি ভালো থাকবেন, ধন্যবাদ। ভালো থাকবেন, আবার আমাদের ডাকবেন। আপনাদের মতো আপনাদের কি দরকার আমার এখন এই জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে না নিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রথম সারির সৈনিক। ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। তবে শেষ কথা এটি যে বাংলাদেশ হারবে না, যত সংকটই আসুক না কেন বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ পথ হারাবে না। সবাই ভালো থাকুন।